এই ক্লাসটি হবে, আজকের ক্লাসটি হবে ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, TFFE, EIB ব্যাংকিং ডিপ্লোমা, 99তম ব্যাংকিং ডিপ্লোমা, চ্যাপ্টার 1 এ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের তৃতীয় ক্লাস। স্যার সবাইকে একটু মিউট করে দেন স্যার, আপনি যে একটু মিউট করে নেবেন, আপনারা একটু মিউট করে নেবেন, তা নাহলে শুনতে সমস্যা হয়, মানে অনেকের শব্দ, এই শব্দগুলো অনেক জোরে শোনা যায়। গতদিন আলোচনা করেছিলাম এখান থেকে ব্যালেন্স অফ ট্রেড পর্যন্ত আমরা দেখেছিলাম মনে হয়, না আসলে এটা না, আমরা দেখেছিলাম এই যে বিওপি 6 নম্বর পর্যন্ত একটু আলোচনা করেছিলাম। আর চলতি মূলধন, এই ব্যালেন্স অফ বিওপি, এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ফার্স্ট পার্টে ইকোনমিক্সে আছে, এই প্রশ্নটা আমাদের ইকোনমিক্সে আছে, এই প্রশ্নটা আরো 2-3টা বইয়ে অধ্যায়ে আছে, আমাদের বইয়ে আছে, ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কিত আলোচনা, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা অবশ্যই আমাদের, বা এটা আমাদের মনে রাখতে হবে, এর মধ্যে থেকে প্রশ্ন হবেই। আমরা 6 নম্বর 7 নম্বর আজকে একটু দেখব। 7 নম্বর আছে 12 নম্বর পেজে। 9, 12। তো তাহলে আমরা আরেকবার এটা একটু জেনে আসি, বিওপি কি, বিওপি কি এটা আমরা আরেকবার দেখে আসি। আচ্ছা, সরি, এখন আমরা দেখবো একটু বিওপিটা কি। ব্যালেন্স অফ পেমেন্ট, আমদানি ও রপ্তানি ও অন্যান্য আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত পাওনা ও দেনার হিসাবকে বলা হয় একটি দেশের লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। তো এই ব্যালেন্স অফ পেমেন্ট সম্বন্ধে দীর্ঘ আলোচনা সেদিন হয়েছে। আজকে আমরা এর ব্যালেন্স অফ পেমেন্টের যে ইয়েগুলো ছিল আমাদের এখানে, যে 3টি হিসাব আছিল, ব্যালেন্স বিওপি কে 3টি উপাদানে বিভক্ত করা যায়। একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, 2 হচ্ছে মূলধন অ্যাকাউন্ট, 3 হচ্ছে মূলধন অ্যাকাউন্ট, 3 হচ্ছে আর্থিক অ্যাকাউন্ট। এখন আমরা এই 7 নাম্বার আলোচনা করব, চলতি হিসাব এবং মূলধন হিসাবের মধ্যকার পার্থক্য দেখব। চলতি হিসাব এবং মূলধন হিসাবের মধ্যে পার্থক্য। তো একটু মিউট করবেন। তো এখানে আমাদের বলা আছে যে লেনদেনের চলতি হিসাবের দেশের দৃশ্য ও অদৃশ্য বিভিন্ন উপাদানের সমূহকে বিবেচনা করা হয়। দৃশ্যমান এবং অদৃশ্যমান যে উপাদানগুলো আছে সেগুলো চলতি হিসাবের মধ্যে বিবেচনা করা হয়। মূলধন হিসাবের মধ্যে কি বিবেচনা করা হয়? মূলধন হিসাবের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদী মূলধনের আগমন এবং নির্গমনের বিষয় এখানে আলোচনা করা হয়। তাহলে এখানে দুটা বিষয় স্পষ্ট। এখানে চলতি হিসাবের মধ্যে আমরা দেখব দৃশ্যমান এবং অদৃশ্যমান পণ্য যে কেনা বেচা হয়, সেখানে আমরা যে দৃশ্যমান এবং অদৃশ্যমান পণ্য যে ক্রয় বিক্রয় করি, আমদানি রপ্তানিতে যে আমাদের হিসাবগুলো পরিচালিত হয়, সেটা হচ্ছে আমাদের চলতি হিসাব। আর মূলধন হিসাবগুলো হচ্ছে যে বিভিন্ন বিনিয়োগ, যেমন হচ্ছে সুইডেন আমাদের বাংলাদেশে বিনিয়োগ করতে চাই, সেই বিনিয়োগ আমাদের এখানে, বা আমরা হচ্ছে দুবাইয়ে বিনিয়োগ করতে চাই, আমরা দুবাইয়ে বিনিয়োগ করতে চাই, একটা কোনো কিছু করতে চাই সেখানে। তাহলে এই যে আমরা বিনিয়োগ করতেছি, বা সুইডেন আমাদের দেশে বিনিয়োগ করবে, বা আমরা দুবাইয়ে বিনিয়োগ করব, এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী মূলধনের আগমন এবং নির্গমনই হচ্ছে এখানে মূলধন হিসাবের মতো হিসাবভুক্ত করা হয়। আর চলতি হিসাব হচ্ছে আমদানি রপ্তানির জন্য, লেনদেনের জন্য, আমরা যখন আমদানি রপ্তানির জন্য যখন দৃশ্যমান, আমরা কোনো বাইরের দেশ থেকে পেঁয়াজ নিয়ে আসলাম, বা বাইরের দেশ থেকে আমরা কোনো ভোগ্য সামগ্রী নিয়ে আসলাম, সেই জিনিসগুলো আমরা এখানে হিসাব নিয়ে করব। অর্থাৎ যেগুলো দৃশ্যমান এবং অদৃশ্যমান থাকতে পারে, সেই বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 2 নম্বর আছে, চলতি হিসাবে লেনদেন সমূহকে স্বল্প ও দীর্ঘমেয়াদী শ্রেণীবিন্যাস করা হয় না। এখানে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিন্যাস করা হয় না, স্বাভাবিকভাবে সংজ্ঞার মধ্যে আছে কি হিসাব বিন্যাস করা হয়, দৃশ্যমান ও অদৃশ্যমান। তাহলে আর এখানে আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদে বিন্যাস করা হয়, বিভক্তি করা হয়, তাই না?
আবার এখানে দৃশ্যমান যে প্রোডাক্টগুলো আছে দৃশ্যমান অদৃশ্যমান হিসাবে আমাদের এখানে বিবেচনা করি, আর এখানে দৃশ্যমান অদৃশ্যমান হিসেবে বিবেচনা করা হয় না। তার মানে সংজ্ঞা থেকেই আপনি যদি এই সংজ্ঞাটা বা কাকে বলে বা বলতে কি বুঝি এটা যদি আমরা বুঝি, তাহলে তিনটা পার্থক্য কিন্তু অটোমেটিক আমরা লিখতে পারতেছি, তাই না? তিনটা পার্থক্য আমরা অটোমেটিক লিখতে পারি, এবং প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে বা আসার মতো, এগুলা বা না আসলেও জানতে হবে, এর মধ্যে থাকবে, ঘুরে পেঁচে প্রশ্ন থাকবে এই বিওবির মধ্যে। তারপরে আছে চলতি হিসাবের বিবিধ পণ্য ও সেবার রপ্তানি ও আমদানি হিসাবে বিবরণ থাকে। এর মধ্যে কি থাকে? পণ্য, যে কথা বললাম পণ্য আমদানি রপ্তানি করি সেগুলো এখানে থাকবে। তাহলে পণ্য ও সেবা আমদানি রপ্তানি এখানে থাকে। এখানে পণ্য সেবা থাকবে না, এখানে কি থাকবে? মূলধন থাকবে। মূলধন বিনিয়োগ করতেছে, টাকা ইনভেস্ট করতেছে, এখানে ডলার ইনভেস্ট করছে। আমরা কোনোখানে আমরা বিনিয়োগ করবো, সেখানে ডলার ইনভেস্ট করব, তাই না? তাহলে টাকা ইনভেস্ট করবো, এগুলো হচ্ছে আমাদের কাছে পণ্য যাচ্ছে না, ওখানে সরাসরি আমাদের মূলধন যাচ্ছে, আমাদের টাকা যাচ্ছে। তাহলে মূলধন হিসাবে মূলধনের নির্গমন অর্থাৎ মূলধনের রপ্তানি এবং মূলধনের আগমন এবং মূলধন আমদানি সংক্রান্ত বিষয়ের বিবরণ থাকে। তাহলে অটোমেটিক কিন্তু আমরা এই সংজ্ঞাটা যদি 1 নম্বর সংজ্ঞাটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা তিনটা পার্থক্য কিন্তু অনায়াসে লিখতে পারবো। 3-4টা পার্থক্য বা 5টা পার্থক্য ঘুরে বেছে লিখতে পারবেন আপনি। আচ্ছা, এখানে তারপর বলা আছে চলতি হিসাবে পণ্য সামগ্রীর রপ্তানি পাওনা বা ক্রেডিট হিসাবে বিবেচিত হয়। তাহলে চলতি হিসাবে পণ্য রপ্তানি পাওনা ক্রেডিট হিসাবে বিবেচনা করা হয়, আর মূলধন হিসাবে পণ্য সামগ্রীর রপ্তানি দেনা ডেবিট হিসাবে বিবেচনা করা হয়। তো আপনি এই কথাটা যে মনে নাও থাকতে পারে, এটা যদি মনে বা কষ্ট হয়, আপনার মনে রাখার মতো কষ্ট হয়, এটা দিলেন না, এটা দিব না আমি। অঙ্কে 5টা পার্থক্য লিখবো আমি, 5 মার্ক আছে, আমি 4টা পার্থক্য দিলাম, বা ঘুরিয়ে এই সংজ্ঞা যদি জানেন তাহলে 5টা পার্থক্য আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। যেটা আপনি জানেন না সেটা উল্টা করে লেখার দরকার নেই, তাহলে মার্ক কাটা যাবে। তাহলে আমরা লেখে মার্ক কাটার ব্যবস্থা আমরা নিজেরা করবো না, যেটা জানি না সেটা দিব না বা আজগুবি লেখার চেষ্টা করবো না, তবে বানিয়ে লেখার মতো যেগুলো সেগুলো আমরা বানিয়ে লিখবো। আচ্ছা, তো আশা করি আপনারা এই চলতি হিসাবে কি কি অন্তর্ভুক্ত হয় এবং মূলধন হিসাবের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয় এটা জেনে গেছেন। এখন আমরা দেখব ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড এর আগে দেখলাম বিওপি দেখলাম, এখন দেখব বিওটি, ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড দেখব। তো ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে বাণিজ্যের ভারসাম্য। বাণিজ্য ভারসাম্য হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশসমূহের বস্তুগত পণ্য সামগ্রীর রপ্তানি আমদানির দেনা ও পাওনা জনিত হিসাবের পার্থক্যকে বলা হয় বাণিজ্য ভারসাম্য। আচ্ছা, এই বিষয়টা কিরকম? বিষয়টা একটু এরকম যে ধরুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি নয়, একতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয়। আর হিসাব বিজ্ঞানে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি করি, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। তো ব্যাংকে তো আমাদের দুতরফা দাখিলা দিক, একদিক থাকে ডেবিট, একদিকে থাকে ক্রেডিট, ওই রকম। তো ধরুন এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট। তো আমরা দেখা যাচ্ছে যে আমদানি করছি ধরুন 1 বিলিয়ন, তারপরে আমরা খাদ্যশস্য আমদানি করছি 1 বিলিয়ন, আবার আমরা যন্ত্রপাতি আমদানি করছি ধরুন 2 বিলিয়ন। এভাবে আমদানি করছি বিভিন্ন দেশ থেকে। আমদানি করে আমাদের কাছ থেকে পাবে কত? আমাদের কাছ থেকে বাইরের দেশ পাবে হচ্ছে ধরুন 30 বিলিয়ন পাবে সাপোজ। আর আমরা রপ্তানি করছি বাইরের দেশ থেকে, আমরা পাবো ধরুন হচ্ছে কোনো খাদ্যশস্য আমরা রপ্তানি করছি 1 বিলিয়ন, বা কোনো আমরা প্রাকৃতিক যে কোনো সম্পদ আছে সেই সম্পদগুলো আমরা রপ্তানি করেছি 5 বিলিয়ন। এভাবে ধরুন আমরা মোট এভাবে মোট রপ্তানি করেছি এভাবে ধরুন হচ্ছে 25 বিলিয়ন। তাহলে এটা 25 বিলিয়ন ধরুন রপ্তানি করছি। তাহলে আমরা পাবো, আমাদের কাছ থেকে পাবে 30 বিলিয়ন, আমাদের কাছ থেকে পাবে 30 বিলিয়ন। একটু মিট করে নেবেন, অনেক ইয়ে হয়। আর আমরা আমদানি করেছি 25 বিলিয়ন, তাহলে আমাদের ব্যালেন্স থাকবে কত? 5 বিলিয়ন, তাই না? মানে 5 বিলিয়ন আমাদের কাছ থেকে পাওনা রয়েছে। এই যে ব্যালেন্সটা আছে, এটাই হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স অফ ট্রেড। মানে একটা দেশে আমদানি এবং রপ্তানির
মাঝে যে দায় দেনার হিসাবটা, সেই দায় দেনার হিসাবের যে উদ্বৃত্তটুকু সেটা হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স অফ ট্রেড তো বা বাণিজ্যের ভারসাম্য। তাহলে সেই বিষয়টা এখানে আরেকবার সংজ্ঞাটার মধ্যে আমরা আসি যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশসমূহের বস্তুগত পণ্য সামগ্রী আমদানি আমদানির দেনা ও পাওনাজনিত হিসাবের পার্থক্যকে বলা হয় বাণিজ্যের ভারসাম্য। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এই বিষয়টা আমরা একটু ব্যালেন্স অফ ট্রেড আর ব্যালেন্স অফ পেমেন্ট এই বিষয়টা আমরা অবশ্যই একটু ভাববেন, দেখলেই আপনারা মনে হবে আর কি, আর এই উদাহরণগুলো মনে রাখবেন, তাহলে আপনার সহজ লাগবে আর কি। একবার এটা মাথায় ঢুকলে এটা এর উপর লেখা কোনো ব্যাপারই না, আপনি লিখতে পারবেন, সহজে লিখতে পারবেন। যেমন এখানে বলা আছে দৃশ্যমান বস্তুগত যেমন গম, তুলা, কাঁচামাল, শাকসবজি, জ্বালানি তেল ইত্যাদি পণ্য সামগ্রী আমদানির মোট মূল্য ও দৃশ্যমান বস্তুগত সম্পদ তৈরি পোশাক, মাছ, চামড়া, পাট, পাটজাত দ্রব্য ইত্যাদি পণ্য সামগ্রী রপ্তানির মোট মূল্যের হিসাবের পার্থক্যকে বলা হয় বাণিজ্যের ভারসাম্য। অর্থাৎ আমাদের দেনা পাওনার মধ্যে যে অংশটুকু আমরা বেশি পাবো না আমরা কম আমাদের কাছ থেকে পাবে, এই যে ব্যালেন্সটা বেরোবে, এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড, বাণিজ্যের ভারসাম্য। তো নিম্নোক্ত সূত্রের সাহায্যে এটি উপস্থাপন করা যায়। বি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, এখানে বি ইকুয়াল টু এক্স মাইনাস এম। এখানে বি সমান ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্য ভারসাম্য, এক্স সমান ইনকাম ফ্রম এক্সপোর্ট বা রপ্তানি আয়, আর এম সমান হচ্ছে এক্সপেন্স ফর ইম্পোর্ট আমদানি ব্যয়। তাহলে রপ্তানি আয় আর আমদানি ব্যয় এই দুটার মধ্যে যে পার্থক্যটুকু সেটা হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স অফ ট্রেড। এই সূত্র আপনি যদি মনে থাকে লিখে দিবেন, না থাকলে লিখে দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। উল্লেখিত সূত্রে পরিলক্ষিত হয় যে বাণিজ্য ভারসাম্য একটি দেশের রপ্তানি এবং আমদানির ব্যবধানকে নির্দেশ করে থাকে। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি করে তার মাধ্যমে প্রাপ্ত মোট মূল্য এবং যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে তার জন্য দেয় মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলে। অর্থাৎ এই কথাটা ঘুরে পেঁচে লেখা হয়েছে আর কি, এখানে একটু সাহিত্যিক ভাষায়, কবি সাহিত্যিকের ভাষায় এখানে প্রদান করা হয়েছে, করার ফলে এটা এরকম সঙ্গে আসছে। মানে এই জিনিসটা ঘুরে পেঁচে লেখা আছে, সোজা কথায় আপনি আপনার ভাষায় প্রয়োগ করবেন, কোনো সমস্যা নেই, এই ভাষায় যে লিখতে হবে এরকম না। আর আমি আবারও বলি, আপনারা এই বিষয়গুলো শুনবেন, আপনারা যদি সময় না পান তাহলে এই বিষয়গুলো অবশ্যই ইউটিউবে তো দেয়াই থাকবে, আপনারা দেখবেন, শুনবেন, অনেক কিছু তো শুনেন, এটা এই 2টা মাস এই ভিডিও ক্লাসগুলো একটু শুনবেন, শুনলে আপনার অনেক মনে থাকবে, কিন্তু আপনার এর সুফলটা পরে ভোগ করবেন। হয়তো আমার কথা শুনে হাসবেন, কিন্তু পরে সুফলটা ঠিক পাবেন, বলবেন যে না ভাই তো ঠিকই বলছে, কথা মনে হবে। আচ্ছা, তাহলে আমরা বাণিজ্যের ভারসাম্য দেখলাম, এরপর আছে আমাদের দুটার মধ্যে পার্থক্য। এখন আমরা এই দুটার মধ্যে পরিষ্কার হব যে পার্থক্য কি, বিওপি এবং বিউটির মধ্যে পার্থক্যটা পড়লে আমরা পরিষ্কার হব যে দুটা আসলে কি জিনিস। তাহলে বিওপি এবং বিউটির মধ্যে পার্থক্য, আমাদের বিওপির মধ্যে কিন্তু আলোচনা কিন্তু অনেক আছে, পরবর্তী অধ্যায়ে কিন্তু আলোচনা আছে, হ্যাঁ, তাই অতএব একটু ভালো মতো আমাদের জানা দরকার। তো সংজ্ঞাগত পার্থক্য এখানে বলা আছে, সংজ্ঞাগত পার্থক্য বলা আছে যে বাণিজ্য ভারসাম্য মাধ্যমে দেশের রপ্তানি ও আমদানি মূল্যের পার্থক্য বা মূল্যভিত্তিক পার্থক্য নির্দেশিত হয়ে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে রপ্তানির মূল্য ও আমদানি মূল্য পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য ও ব্যালেন্স অফ ট্রেড বলে। তাহলে ব্যালেন্স অফ ট্রেডটা হচ্ছে একটু উল্টা করে লেখা হয়েছে মনে হয়, ব্যালেন্স অফ ট্রেডটা আগে লেখা হয়েছে, তাই না, এটা আগে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে ব্যালেন্স অফ ট্রেডটা হচ্ছে যেটা আমরা দেখলাম, আমদানি ও রপ্তানির মোট মূল্য পার্থক্যই হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। আর পক্ষান্তরে একটি নির্দিষ্ট সময়ে রপ্তানি আমদানি সহ অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত পাওনা ও দেনার ধারাবাহিক হিসাবকেই ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। কি বুঝলাম এটাই বুঝলাম আমরা। এটা হচ্ছে আমদানি রপ্তানির যে পার্থক্যটুকু, আমি যেটা এর আগে উদাহরণ বললাম, আমরা 30 বিলিয়ন আমরা কি করেছি, আমরা আমদানি করেছি, মানে আমাদের কাছ থেকে পাবে 30 বিলিয়ন, আর আমরা রপ্তানি করেছি 25 বিলিয়ন।
তাহলে আমাদের কাছ থেকে পাবে কত, আর মানে অন্যান্য দেশ পাবে কত, 5 বিলিয়ন। এই যে হিসাবটা, এই হিসাবটা হচ্ছে দুই পাশে ডেবিট ক্রেডিট সাজিয়ে যেটা লিখবে, হিসাবটা করবো, সেই হিসাবটার নামে হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড। আর যে আমরা ধারাবাহিকভাবে এই যে আমরা আমদানি করলাম, এই যে আমরা রপ্তানি করলাম, এটা ধারাবাহিকভাবে যে হিসাবে আমরা লিখতেছি, এই যে হিসাবে যেটা ধারাবাহিকভাবে লিখতেছি, উপরে আমরা দেখালাম, এই যে এই চলতি খাতে যে হিসাবগুলো লিখতেছে, যে পণ্য রপ্তানি, অদৃশ্যমান সম্পদ রপ্তানি, বিদেশিদের দেয়া পরিবহন সেবা, বিদেশিদের, এই যে এই ধারাবাহিকভাবে লিখতেছে, এই লেখাটাই হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স অফ পেমেন্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে বিওটি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, হচ্ছে পার্থক্য। আমরা আমদানি একটা নির্দিষ্ট সময় আমদানি রপ্তানি পার্থক্য হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, এটা সহজ। আর ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে কোনটা, যে একটা নির্দিষ্ট সময়ে যে আমদানি রপ্তানি সহ অন্যান্য যে অর্থনৈতিক কার্যকলাপগুলো আছে সেগুলো দেনা পাওনার আকারে ধারাবাহিকভাবে যে লিখি আমরা, এই লেখাটাই হচ্ছে আমাদের লেখার যে হিসাবকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য বলি। আচ্ছা, এই বিষয়টা আপনারা একটু ঠান্ডা মাথায় ভাববেন, দেখলে এই পার্থক্য, এই সংজ্ঞাটা আমাদের জানা জরুরি। এটা জানলে আমরা হচ্ছে সহজে এটা করতে পারবো, ধরতে পারবো, পার্থক্যগুলো লিখতে পারবো। আচ্ছা, আওতাগত পার্থক্য। বাণিজ্য ভারসাম্য শুধুমাত্র আমদানি রপ্তানি হিসেবে উপস্থাপিত হয় বিধায় এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা আংশিক হিসাবে ধারণা পাওয়া যায়। অন্যদিকে লেনদেনের ভারসাম্য দেশের সকল প্রকার বৈদেশিক লেনদেনের পাওনা ও দেনার অবস্থা উপস্থাপিত হয়, এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের পূর্ণাঙ্গ হিসাবে ধারণা পাওয়া যায়। যেটা সংজ্ঞা থেকে আমরা আলোচনা করলাম, যে এক্ষেত্রে আপনি এত কিছু না জানে যদি আপনি সংক্ষিপ্তভাবে লিখতে পারেন যে ব্যালেন্স অফ ট্রেডে আমরা একটা দেশের আন্তর্জাতিক হিসাব নিকাশের আমরা একটা আংশিক হিসাব পেয়ে থাকি, আর ব্যালেন্স অফ পেমেন্টে আমরা একটা সম্পূর্ণ বা সামগ্রিক হিসাব পেয়ে থাকি। উপাদানগত পার্থক্য। বাণিজ্য ভারসাম্য কেবলমাত্র দৃশ্যমান রপ্তানি ও আমদানি হিসাবসমূহ উপস্থাপিত হয়ে থাকে। শুধুমাত্র কেবলমাত্র দৃশ্যমান যেগুলো সেগুলো উপস্থাপিত হয়ে থাকে। পক্ষান্তরে লেনদেনের ভারসাম্যে মানে পাশাপাশি অদৃশ্যমান উপাদান সমূহ বিবেচিত হয়ে থাকে। এক্ষেত্রে পণ্য রপ্তানি আমদানির ক্ষেত্রে সেবা রপ্তানি আমদানি, মূলধনের প্রবাহ, অনুদান ইত্যাদি উপাদান সমূহ উপস্থাপিত থাকে, যেটা আমরা সংজ্ঞাতে দেখলাম। তাহলে ব্যালেন্স অফ ট্রেডে দৃশ্যমান শুধু থাকে, আর ব্যালেন্স অফ পেমেন্টে দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় ধরনের আমাদের প্রোডাক্ট থাকে বা উপাদান থাকে। সমতা ভিত্তিক পার্থক্য। বাণিজ্য ভারসাম্য, আরেকটা কথা বলি যে আমরা বিচলিত হই অনেক সময়, যে কোনো নতুন একটা বিষয় আসলে আমরা বিচলিত হই। আপনি কোনো ক্রমেই সেটা বিচলিত হবে না, ওই ভাষাটা একটু সহজে পড়ে একটু ধরে নেবেন। আর বিশেষ করে আমি যেটা বলি, সে আপনারা সংজ্ঞাগুলো যেগুলো সেগুলা মানে মনে রাখার একটু চেষ্টা করবেন। 1 লাইনের সংজ্ঞা, 1.5 লাইনের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো মনে রাখলে কিন্তু আপনি অনেক কিছু লিখতে পারবেন। সমতা ভিত্তিক পার্থক্য। এখানে বাণিজ্য ভারসাম্য হিসাব অর্থে সবসময় সমতা না থাকতে পারে। অন্যদিকে লেনদেনে ভারসাম্য হিসাবগত এক্সপোস্ট অর্থে সর্বদা সমতা প্রাপ্ত হতে হবে, কিন্তু এখানে প্রত্যাশিত বা এক্স এন্ড অর্থে ভারসাম্যর অভাব থাকতে পারে। আমাদের এখানে যেটা বলছে যে বাণিজ্যের ভারসাম্যে আমাদের বাণিজ্যের ভারসাম্য যেটা ব্যালেন্স অফ ট্রেড, বিউটিতে আমাদের সবসময় যেন সমতা নাও থাকতে পারে, কিন্তু আমাদের এই পাশে লেনদেনের ভারসাম্য অবশ্যই আমাদের সমতা রাখতে হবে, অবশ্যই আমাদের সমতা থাকতে হবে। ডেবিট ক্রেডিট উভয় পাশে আমাদের সমতা রাখতে হবে। সম্পর্কে পার্থক্য, বস্তুগত পার্থক্যগুলো একটু দেখে নেবেন, সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এটা। আর এত যদি এটা বিরক্ত ভাব আসে তাহলে সংজ্ঞাটা মনে রাখবেন, অন্য কিছু মনে রাখার দরকার নেই। এর উপর পরবর্তীতে আরো অনেক আলোচনা আছে। একটি দেশের, দেখুন এই প্রশ্নটা, একটি দেশের বিওটি ইতিবাচক এবং একই দেশে বিওপি নেতিবাচক হতে পারে। একটি দেশে বিওপি কি ইতিবাচক এবং একই দেশে বিওপি কি নেতিবাচক হতে পারে, এরকম প্রশ্ন এখানে বলা আছে। তো বিওটি ব্যালেন্স অফ ট্রেড ইতিবাচক, কিন্তু
বিওপি নেতিবাচক। তাহলে আমরা একটু একটু যদি আমরা এটা এইভাবে ধরে নেই যে বিওটি ধরুন নেতিবাচক বলতে আমাদের কাছ আমরা টাকা পাবো, আমরা রপ্তানি করেছি বেশি, আমদানি কম করেছি। হ্যাঁ, এরকমের ক্ষেত্রে। আর এখানে ঠিক তার উল্টাটা হবে নাকি, একটি দেশের মধ্যে উল্টাটা মানে বিওপি ঠিক তার বিপরীতটা এরকম হতে পারে কিনা, তো এটা এটা আলোচনা একটু করে দেখি আমরা। দেখুন, প্রথমেই বলা আছে হ্যাঁ, একটি দেশের বাণিজ্যের ভারসাম্য বিওটি ইতিবাচক হওয়া সম্ভব যখন তার লেনদেনের ভারসাম্য বিওপি নেতিবাচক হতে পারে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে ১ নম্বর বলছে ব্যালেন্স অফ ট্রেড। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের রপ্তানি, বিদেশে বিক্রি হওয়া পণ্য পরিষেবা এবং এর আমদানি, বিদেশে থেকে পণ্য পরিষেবা কিনা। তাহলে রপ্তানি হচ্ছে বিদেশ থেকে যেটা পণ্য আমরা পরিষেবা আমরা কি বিক্রি করছি, বিক্রি করে টাকা পাই, আর আমদানি যেটা সেটা বিদেশিরা আমাদের কাছ থেকে টাকা পাবে। এর মূল্যের পার্থক্যকে বোঝায়, যেটা আমরা দেখলাম ব্যালেন্স অফ ট্রেডে। যদি একটি দেশ আমদানি চেয়ে রপ্তানি বেশি করে তবে তার বাণিজ্যের একটি ইতিবাচক ভারসাম্য উদ্ভূত থাকবে, তাই না? যদি আমদানির চেয়ে রপ্তানি বেশি করে তাহলে তার কি থাকবে, এটি ইতিবাচক বাণিজ্য ভারসাম্য থাকবে, ইতিবাচক উদ্ভূত থাকবে, তাই না? ইতিবাচক থাকবে যদি আয় বেশি হয়ে থাকে। বিপরীতে যদি একটি দেশ রপ্তানির চেয়ে আমদানি করে তবে তার বাণিজ্যের ভারসাম্য নেতিবাচক ভারসাম্য বা ঘাটতি থাকবে। আচ্ছা, এই পর্যন্ত এটা শেষ কাহিনী। এখন ব্যালেন্স অফ পেমেন্টে আলোচনায় আসি। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে লেনদেনের ভারসাম্য হলো একটি বিস্তৃত পরিমাপ, একটি বড় পরিমাপ, যা শুধুমাত্র বাণিজ্যের ভারসাম্যই নয়, একটি দেশের এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত করে। কি বুঝলেন? আপনি দুবাইয়ে আছেন, আপনি আমেরিকান আছে, আপনি স্কটল্যান্ডে আছে, সমগ্র জাতির যে আয়টা দেশের মধ্যে যেগুলো আসে সেগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাই না? সে আয়গুলো এখানে অন্তর্ভুক্ত থাকে। এখানে আরেকবার পড়ি, লেনদেনের ভারসাম্য একটি বিস্তৃত পরিমাপ যা শুধুমাত্র বাণিজ্যের ভারসাম্যই নয়, একটি দেশে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মতো আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত থাকে। এটি চলতি অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্ট এবং আর্থিক অ্যাকাউন্ট নিয়ে গঠিত, যেটা আমরা আগে দেখলাম। লেনদেনের একটি ইতিবাচক ভারসাম্য অর্থ হলো একটি দেশ বিদেশ থেকে ব্যয় করার চেয়ে বেশি অর্থ পাওয়া। আমরা বেশি অর্থ ব্যয় করেছি, তার চেয়ে যদি বেশি অর্থ পেয়ে থাকি তাহলে ইতিবাচক ভারসাম্য হবে। আচ্ছা, এই পাওয়া কি আমরা পণ্য রপ্তানি করে পেয়েছি তা না, এই পাওয়াটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। বিনিয়োগে হতে পারে, দেশীয় বিনিয়োগ হতে পারে, পণ্য বিক্রয় হতে পারে, আবার আমরা রেমিটেন্স হতে পারে। অপরদিকে লেনদেনের নেতিবাচক ভারসাম্য মানে বিদেশ থেকে ব্যয় করার চেয়ে কম অর্থ পাওয়া, সেটা হচ্ছে নেতিবাচক। অর্থ কম পাইছে, ব্যয় হচ্ছে বেশি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য তো অবশ্যই আমরা এখানে দেখতে পেলাম যে একটা দেশের আমাদের ব্যালেন্স অফ ট্রেড যদি পজিটিভ হয়, পজিটিভ হতে পারে, আমরা রপ্তানি অনেক সময় বেশি করি, অনেক সময় রপ্তানি বেশি করি, যার ফলে আমাদের ব্যালেন্স অফ ট্রেড পজিটিভ হতে পারে। কিন্তু আমাদের এই বাণিজ্যের ভারসাম্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিনিয়োগ বেশি হয়ে গেছে, আমাদের দেশে বিনিয়োগ বেশি হয়ে গেছে, বিদেশিরা বেশি বিনিয়োগ করেছে, চায়না, স্কটল্যান্ড, তার মধ্যে বিভিন্ন দেশ যারা আছে, এই দেশগুলো বেশি, ইউরোপীয় ইউনিয়ন বেশি বিনিয়োগ করে ফেলাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে নেতিবাচক কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু নেতিবাচক হয়ে যাবে, তাই না? আর ব্যালেন্স অফ ট্রেডটা কি হচ্ছে, পজিটিভ আছে, আর এটা আমাদের নেতিবাচক হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখানে সেটা বলা আছে যে উপরের আলোচনায় আমরা বলতে পারি যে যদি একটি দেশ আমদানির চেয়ে রপ্তানি বেশি করে, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু শেষের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যদি একটি দেশ আমদানির চেয়ে রপ্তানি বেশি করে তাহলে বাণিজ্যের ভারসাম্য ইতিবাচক হয়, তাই না? এটা একটা সিম্পল একটা কথা থাকে। কিন্তু একই সময়ে যদি বিদেশ থেকে ব্যয় করার চেয়ে কম অর্থ পাওয়া যায়, মানে অর্থটা যদি কম পাওয়া যায়, সেক্ষেত্রে লেনদেন নেতিবাচক ভারসাম্য ঘটে। তাই তাই একটি দেশের বাণিজ্যের ভারসাম্য বিওটি ইতিবাচক হওয়া সম্ভব যখন লেনদেনের ভারসাম্য বিওপি নেতিবাচক হতে পারে। তাই নেতিবাচক হওয়া সত্ত্বেও আমরা বিওপি ইতিবাচক হতে পারে। তো এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় পড়বেন, পড়লে আপনি কিন্তু বানে লিখতে পারবেন। এই প্রশ্ন যে এটাই দিবে ওরকম কিন্তু না। এই প্রশ্ন কিন্তু ঘুরে পেয়েছে, অনেকভাবে প্রশ্ন করা যায়, কিন্তু সেটা আপনি লিখতে পারবেন। এই নোটটা ধারাবাহিকভাবে পড়ে যাবেন একবার,
অথবা পড়তেও যদি আপনার বিরক্ত লাগে, আমার কথাগুলো প্লিজ একটু ইউটিউব চালে যখন একটু অবসর সময় পাবেন ব্যাংকে, সেই সময় শুনবেন বা বাসায় এসে শুনবেন, যখন একটু শুনবেন, তাহলে আপনি ভালো মনে থাকবে। আচ্ছা, তারপরে আছে আন্তর্জাতিক ব্যাংকিং এর বিস্তৃত উপাদান সমূহ কি কি, বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর কার্যকরী ক্ষেত্রসমূহ কি কি? আন্তর্জাতিক ব্যাংকিং এর বিস্তৃত উপাদানসমূহ বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর কার্যকরী ক্ষেত্রসমূহ কি কি? আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রমের বিস্তৃত উপাদানগুলি নিম্নে আলোচনা করা হলো। ট্রেড পেমেন্ট বা তারপরে আছে ট্রেড ফাইন্যান্স, ফরেন এক্সচেঞ্জ, ফরেক্স, অফশোর ব্যাংকিং, এরা প্রত্যেকের উপর আলোচনা আছে আমাদের। তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা ব্যাংকিং কার্যক্রম কোনগুলো আমরা পরিচালনা করে থাকি সেটা এখানে চেয়েছে যে কোনগুলো আমরা এখানে কোন উপাদানগুলি আমরা কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেটা আলোচনা করব। ট্রেড পেমেন্ট আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের জন্য অর্থ প্রদান প্রক্রিয়া সহজ করে। এতে লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন, ওপেন অ্যাকাউন্ট পেমেন্টের মতো পরিষেবা রয়েছে যা বিভিন্ন দেশের ক্রেতা এবং বিক্রেতা নিরাপদে এবং দক্ষতার সাথে তহবিল বিনিময় করতে পারে। ট্রেড ফাইন্যান্স বলতে এমন আর্থিক পণ্য এবং পরিষেবাগুলিকে বোঝায় যা আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সহজতর করে। এতে রপ্তানি, আমদানি, অর্থায়ন, ট্রেড ক্রেডিট, ইন্স্যুরেন্স এবং ট্রেড গ্যারান্টির মতো উপকরণ রয়েছে যা আন্তঃবাণিজ্যের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো কমাতে সাহায্য করে। আচ্ছা, ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স, সংক্ষেপে ফরেক্স নামে ডাকি আমরা। আন্তর্জাতিক বাণিজ্যে বৈদেশিক বিনিময় পণ্য ও সেবার জন্য বিভিন্ন দেশে মুদ্রা বিনিময় করতে হয়। মুদ্রা লেনদেনের জন্য তারল্য এবং বাজারে প্রবেশাধিকার প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনে নিয়োজিত ব্যবসায়ী এবং ব্যক্তিদের জন্য মুদ্রার রূপান্তর, হেজিং এবং ঝুঁকি পালন করে। অর্থাৎ আন্তর্জাতিক এত কিছু না লিখে আপনি সংক্ষেপে লিখতে পারেন যে আন্তর্জাতিক বাণিজ্য ফরেক্স মানে আমাদের যে কি বলে বিনিময়, যা অর্থের বিনিময়। আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে গেলে অবশ্যই আমাদের মুদ্রা বিনিময় প্রয়োজন, তা না হলে আমরা এই বাণিজ্য করা কখনোই সম্ভব না। এভাবে লিখে দেবেন, এইগুলা লেখার দরকার নেই। অফশোর ব্যাংকিং তো আমরা জানি অফশোর ব্যাংকিং কি, আমরা ফার্স্ট পার্ট থেকে পড়ে আসতেছি। আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ উপাদান হল অফশোর ব্যাংকিং, যা আমানতকারী বসবাসের দেশের বাইরে অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলি দ্বারা ব্যাংকিং হিসাবগুলো পরিষেবাকে বোঝায়। অফশোর ব্যাংকিং প্রায়ই ট্যাক্স সুবিধা, গোপনীয়তা এবং সম্পদের সুরক্ষার মতো সুবিধা দিয়ে থাকে। এই পরিষেবাগুলোর মধ্যে অনাবাসীদের জন্য ব্যাংকিং, বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনা পরিষেবাগুলি রয়েছে। তো আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ব্যাংকগুলো কি কি কার্যক্রম সম্পাদন করে, এই 4টি কার্যক্রম এখানে সম্পাদন করে সেটা তুলে দেওয়া আছে। সহজ এটা দিবে না, হোয়াট ইজ দ্য রোল অফ ব্যাংক ইন ইন্টারন্যাশনাল ট্রেড, এই যে ওই একই কথাই, এই প্রশ্ন একই, উপরে যে প্রশ্ন আলোচনা এই প্রশ্নে এটা একই, যে হোয়াট ইজ দ্য রোল অফ ব্যাংক ইন ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাংক কি ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাংক কি ভূমিকা পালন করে যেটা আলোচনা করলাম। ট্রেড ফাইন্যান্স, তারপর আছে বৈদেশিক বিনিময় সেবা, অর্থ প্রদান, প্রক্রিয়াকরণ, ডকুমেন্টেশন পরিষেবা, ঋণ এবং অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পরামর্শমূলক সেবা। এরকম সেবার পাশাপাশি আমরা এখানে যে সেবাগুলো আছে, ট্রেড ফাইন্যান্স, ফরেন এক্সচেঞ্জ সেবা দিয়ে থাকি, অফশোর ব্যাংকিং দিয়ে থাকি, ট্রেড পেমেন্ট করে থাকি, এই সেবাগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এগুলো আমি পড়লাম না, এটা সহজে আছে। এই প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্ট অবস্থান এবং অর্থনীতির প্রভাব ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, এই প্রশ্নটা আলোচনা করে আজকে এটা শেষ করব। এরপর আছে, আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থান এবং অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে পারেন। তাহলে ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্ট বিষয়টা কি, যেটা আমরা আলোচনা করলাম আগে। ইতিবাচক, জি কিছু বললেন?
স্যার জি ওই মোসাইদ যে ভাই। হ্যাঁ ওই যে আমাদের কোশ্চেনের পাশে ইংরেজি গুলোতে নাম্বারিং করা আছে, যে সাপোজ এটা যে করে না কোশ্চেনটা 14 নাম্বার কোশ্চেন, বাংলার পাশে ওই বাংলা একটু নাম্বারিং করে দেওয়া যায় কিনা স্যার? আচ্ছা, এবারে সম্ভব। নতুন যেহেতু এখন আপনি ইয়ে প্রোভাইড করেননি মনে হয় কাউকে, যদি করে দেন তাহলে ভালো হয়। কিছু কিছু কোশ্চেনে মনে আছে এটা কি ওই কোশ্চেনের পয়েন্ট কিনা এরকম দু একটা মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি বুঝতে নাম্বার বুঝতে দেওয়া হয়, যেহেতু আছে না ইংলিশে আছে, বাংলাটা বাংলার পাশে দিয়ে দিলে মনে হয় ভালো হতো আর কি, পরামর্শ আর কি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমি এক ভাইয়ের ইয়াকে চাপে খুব পড়ে গেছে, ও ভাই চাচ্ছে যে ইংলিশটা নিবে না। হ্যাঁ, ইংলিশটা নিবে না, আচ্ছা বাংলা, তাহলে কস্ট অনেক কমে যাচ্ছে। ভাই অবশ্য আচ্ছা আমি দিতেও চেয়েছি, তাতে কস্ট অর্ধেক হয়ে যাবে। আপনাদের এই বইটা করতে যদি 120 টাকা লাগে, তাহলে সেটা 60 টাকা হলেই পাবেন। তাহলে 60 টাকা হলেই পাবেন, কষ্ট অটোমেটিক কমে যাবে। এটা করা উচিত ছিল, কিন্তু আমি এত এটা জটিল কাজ যে সবগুলা ভেঙে সবগুলা লেকচার শিটের এগুলা আবার ইংলিশ সব বাদ দিতে হবে। আর আপনি যে কথা বলছেন ওই কথাই তারা ওই রকমই হবে, এখানে আবার সবগুলা কোশ্চিনে আবার ওই বাংলায় ইয়া করতে হবে, মানে মোটামুটি একটু। সবাই ব্যাংকেই জব করে, মাঝে মাঝে ব্যাংক থেকে 2-4টা করে প্রিন্ট দিয়ে নিয়ে এসে আস্তে আস্তে রাখলেও তো হয়। না, অনেক ব্যাংকে খুবই অফিস থেকে এরকম সুবিধা যদি না নিতে পারি তাহলে আর কি হলো। আহ, মানে তো, সিস্টেম সব জায়গায় আসবে না, কিন্তু আমার কাছে মনে হয় আর কি হ্যাঁ, এটুক তো নিতে পারি, একটা শীট প্রিন্ট দিলাম বা 2টা শীট একদিনে দিয়ে দিলাম সিস্টেমে, না, অনেক তাহলে ব্যাংকে খুব কড়াকড়ি রেস্ট্রিকশন, অনেক ব্যাংকে খুব কড়াকড়ি রেস্ট্রিকশন, মানে প্রিন্ট প্রিন্ট এটা আবার সবাই দিতেও পারে না, এরকম ভাবে এক্সেস মানে একটা ইয়া করে রাখছে। হ্যাঁ, তো যাই হোক, এটা মানে ইন্টারনাল বিষয় আলোচনা করা ঠিক না। আচ্ছা, ঠিক আছে, আপনি বললেন, থ্যাংক ইউ ভাই। আমি পরবর্তীতে এটা ইয়া করব, আর পরবর্তীতে আরো বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন আরো নোটে। এটা আমি এক হাতে সবগুলো লিখছি তো একটু খুবই কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়, সারাদিন সারা রাত এটাই করে থাকি, যার কারণে একটু খুব ইয়ে, আমাদের এই জিনিসগুলো সব করে যখন একটু ফাঁকা হয়ে যাবো তখন রিল্যাক্সে আমি কাজগুলো করতে পারবো আর কি। আচ্ছা, আর এরপরে আমি পরবর্তীতে বই সিস্টেম করব আর কি, আপনাদের এই কষ্টটাও থাকবে না, যে কষ্টটা হবে আমারই। তো এখানে আমরা আলোচনা করব যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্ট এর অবস্থান এবং অর্থনীতিতে এর প্রভাব কিভাবে ব্যাখ্যা করতে পারি, বা ব্যাখ্যা কি কি হতে পারে সেটা আলোচনা করব। তাহলে ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি। ইতিবাচক বিওপিটা কি জিনিস? এই ইতিবাচক বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট হলো একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত এক বছরে রপ্তানি মূলধন আন্তঃপ্রবাহ এবং আর্থিক লেনদেন থেকে প্রাপ্তি। আচ্ছা, মোট কথা প্রাপ্তি, এটা মনে রাখবেন, মোট কথা প্রাপ্তি। আর আমদানি মূলধনের বহিঃপ্রবাহ এবং আর্থিক লেনদেন থেকে ব্যয় থেকে যদি বেশি হয়, অর্থাৎ প্রাপ্তিটা যদি বেশি হয় সেক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট বেশি, প্রাপ্তিটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট বেশি। সেটা কোন কোন ক্ষেত্রে প্রাপ্তিটা তিনটা খাত থাকবে এখানে: রপ্তানি, মূলধন আন্তঃপ্রবাহ এবং আর্থিক লেনদেন থেকে প্রাপ্তি। আচ্ছা, এটা যদি বেশি হয়ে থাকে তাহলে সেটা পজিটিভ ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে এক্ষেত্রে মোট প্রাপ্তি মাইনাস মোট ব্যয় সমান সমান শূন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ ব্যালেন্স অফ পেমেন্ট আমরা করতে পারি আর কি, ধরতে পারি। তো ইতিবাচক বিওপি অবস্থানে রাখা। 1 নম্বর, বাণিজ্য ভারসাম্য। কোনো দেশ যদি আমদানির চেয়ে বেশি পণ্য এবং সেবা রপ্তানি করে তাহলে এর ফলে ইতিবাচক বিইপি উদ্ভব হবে, তাই না? সহজ কথায়, যে স্বাভাবিকভাবে বা প্রাথমিকভাবে যদি আমরা দেখি যে আমদানির চেয়ে যদি রপ্তানি কি হয়, বেশি হয়, তাহলে সেক্ষেত্রে বিওপি হবে, ইতিবাচক বিইপি হবে বা পজিটিভ বিইপি হবে। আচ্ছা, তারপরে আচ্ছা, পরিষেবার ভারসাম্য। একটি দেশের আমদানি করা পরিষেবাগুলির ব্যয় এর চেয়ে যদি আয় বেশি হয়ে থাকে তাহলে তাকে ইতিবাচক বিইপি বলে। ওই কথা, এখানে আমরা রপ্তানি করছি দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে, আর এটা অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে, অদৃশ্যমানের লেনদেনের ক্ষেত্রে এটা বেশি হবে, অর্থাৎ মোট কথা আমাদের আয়টা বেশি হবে, আমাদের পাওয়া টাকাটা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে ইতিবাচক বিইপি সম্ভব। মূলধন অ্যাকাউন্ট, যদি বিদেশ থেকে পাঠানো মূলধনের পরিমাণ বেশি, যদি একটি দেশে বিদেশে পাঠানোর চেয়ে বেশি মূলধন আন্তঃপ্রবাহ
মানে বিদেশি বিনিয়োগ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পজিটিভ ইতিবাচক হবে, বিওপি হবে বা ইতিবাচক বিওপি হবে। অর্থাৎ বাইরের লোকজন বেশি ইনভেস্ট করছে, আমরা ইনভেস্ট করছে কম, তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ বিওপি হবে। তারপর হচ্ছে আর্থিক অ্যাকাউন্ট, যদি কোনো দেশি বিনিয়োগ আকর্ষণ করে বেশি ঋণ পায় বা বিদেশে বিনিয়োগ বা ঋণের চেয়ে বেশি সম্পদ বিক্রি করে, তাহলে ইতিবাচক বিপি হয়। মানে ইতিবাচক বিপি কি কারণে হয়, এই বিষয়গুলো এখানে ধরা হয়েছে যে কিভাবে একটি দেশের সময়ের মধ্যে, এক নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড এর অবস্থান আপনি কিভাবে করবেন। আমরা এইভাবে ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্টটা আমরা করতে পারি। এখন অর্থনীতির উপর এর প্রভাব, অর্থনীতির উপর কি প্রভাব, এই যেখানে বলা আছে ইতিবাচক বিপি অর্থনীতির প্রভাব, মুদ্রা শক্তিশালীকরণ। আমাদের যদি বিউপি পজিটিভ হয় তাহলে আমাদের মুদ্রা শক্তিশালী। আমাদের মুদ্রা ছিল কত আগে, অনেক বছর আগে ছিল, মানে 10 বছর বা 15 বছর আগে ছিল কত, আমাদের 52 টাকা ছিল বা 60 টাকা ছিল, এরকম ছিল, তাই না? এখন সেটা চলে গেছে কত, 115 টাকায়, 115 টাকা চলে গেছে। এই যে এটা কি জন্য চলে গেছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা পজিটিভ না, ইতিবাচক ছিল না, ব্যালেন্স অফ পেমেন্টটা ইতিবাচক ছিল না, যার কারণে এটা আমাদের ইয়ে হয়েছে, মানে নেগেটিভ হয়েছে, যার কারণে এটা আমাদের শক্তিশালী যে মুদ্রা, আমাদের মুদ্রা যে শক্তিশালী হবে এটা না। হ্যাঁ, তাহলে মুদ্রাটা আমাদের কি হচ্ছে, দুর্বল হয়ে গেছে, তার কারণে আমাদের ডলারের এগেনস্টে আমাদের অর্থের দামটা বেড়ে গেছে। এটা মুদ্রা শক্তিশালীকরণ হবে যদি পজিটিভ হয়। তারপরে আছে বর্ধিত বৈদেশিক রিজার্ভ। আমরা বৈদেশিক রিজার্ভ বেশি মানে বেশি হবে, অর্থনীতি বেড়ে যাবে। ব্যালেন্স অফ পেমেন্ট হলে আমাদের বৈদেশিক রিজার্ভটা বেড়ে যাবে। তারপর আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। ঋণের উপর পুরোটা পড়ছি না, এটা লিখতে পারবেন আপনি, যদি পয়েন্টগুলো জানা থাকে তাহলে এক কলম লিখতে পারবেন আর কি। তারপরে আছে ঋণের উপর নির্ভরশীলতা হ্রাস, আমরা বিদেশে ঋণের উপর নির্ভরশীলতা হ্রাস পাবে। উন্নত বিনিয়োগকারীর আস্থা, আমাদের বিনিয়োগকারীর আস্থা পাবে যে বাংলাদেশে বিনিয়োগ করলে কোনো সমস্যা নেই, এদেশে তাহলে বিনিয়োগ করা যায়, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তাহলে এইরকম অর্থনীতির উপর এই প্রভাবগুলো এখানে পড়বে। এইগুলা পয়েন্ট আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব।